এমন সুন্দর কেক যদি এত অল্প উপকরণে বানানো যায় তাহলে কেনই বা এত জটিল জটিল রেসিপি ফলো করবেন। আপনার দরকার পারফেক্ট কেক আর সহজ রেসিপি। তো আপনাদের কথা চিন্তা করে আজকে নিয়ে আসলাম অরেঞ্জ ফ্লেভারের একদম পারফেক্ট 1 পাউন্ড কেকের রেসিপি, আর সাথে থাকছে এই সুন্দর ডেকোরেশন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড কর্নার বিডি। তো আজকে অরেঞ্জ স্পঞ্জ কেকটি বানানোর জন্য আমি মেপে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা, এবং এই ময়দা থেকে 1 টেবিল চামচ পরিমাণ ময়দা আমি উঠিয়ে নিচ্ছি। আর এই 1 টেবিল চামচ ময়দার অভাব পূরণ করতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে স্পঞ্জ কেকটা অনেক বেশি সফট হয় এবং খুবই সুন্দর হয়। আর সাথে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 2টো ডিম। আর এই ডিমগুলো অবশ্যই একটু বড় সাইজের নেওয়ার চেষ্টা করবেন। ডিম থেকে কুসুমগুলো উঠিয়ে আমি একটা সাইডে রেখে দিয়েছি। স্পঞ্জ কেকের ক্ষেত্রে আপনি কিন্তু চাইলে একসাথে বিট করেও ফোমটা করতে পারেন, তবে আলাদা বিট করলে রেজাল্টটা একটু ভালো আসে। তো আমি ডিমের সাদা অংশটা একটু বিট করে নিচ্ছি কয়েক সেকেন্ডের জন্য। কয়েক সেকেন্ড বিট করার পর আমি এখানে 1/2 কাপ পরিমাণ চিনি মিশাবো। আর এই চিনিটা কিন্তু আমি একবারে মিশাবো না, 3 থেকে 4 বারে মিশাবো আর বিট করতে থাকবো। একবারে কখনোই চিনিটা মিশিয়ে দেবেন না, এতে করে পানি উঠে যাওয়ার চান্স থাকে আর ডিমের ফোমটাও একদম পারফেক্ট হবে না। তো চেষ্টা করবেন 3 থেকে 4 বারে মেশাতে আর বিট করতে। এই পর্যায়ে বিটারের স্পিডটা আমি মিডিয়ামে রেখেছি। আমার এই ফোমটা পারফেক্ট হতে প্রায় 6 মিনিটের মতো সময় লেগেছে। বিটারের স্পিডের ধরন অনুযায়ী কম অথবা বেশি সময় লাগতে পারে। তো হাফ বিট হয়ে যাওয়ার পর আমি একটু স্প্যাচুলার সাহায্যে একসাথে করে দিচ্ছি পুরোটা ফোম। এতে করে সাইডে যদি কোনো চিনির দানা থাকে সেটা আবার মাঝখানে চলে আসবে এবং খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে। এই তো আমার বিট করা শেষ, ডিমের ফোমটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব উঠিয়ে রাখা ডিমের কুসুম, সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ সয়াবিন তেল। আর আজকে আমি যেহেতু অরেঞ্জ কেক বানাবো তাই এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ অরেঞ্জ ইমালশন। আপনাদের কাছে অরেঞ্জ ইমালশন না থাকলে অরেঞ্জ ফ্লেভারও দিতে পারেন। দিয়ে একটু বিট করে নিয়েছি, শুধুমাত্র মিশিয়ে গেলেই হয়ে যাবে। অতিরিক্ত বিট করে ফোমটা নষ্ট করে ফেলার কোনোই প্রয়োজন নেই। এখন একটা স্প্যাচুলার সাহায্যে একটু উপর নিচ করে দেবেন, এতে করে খুব সুন্দরভাবে মিশে যাবে সবগুলো উপকরণ একসাথে। এখন এই ডিমের মিশ্রণের সাথে আমি শুকনো উপকরণটা মিশিয়ে নেব। তো একটা চালনির সাহায্যে চেলে 2 থেকে 3 বারে উপকরণটা মেশাতে হবে। পুরো ময়দাটা একবারে দিয়ে দেবেন না, এতে করে দলা পেকে যেতে পারে আর কেকটার ভেতরে গুটি গুটির সৃষ্টি হবে যখন আপনি বেক করবেন। অবশ্যই এই ময়দাটা ভালোভাবে মিশিয়ে নেবেন আর একদম হালকা হাতে মেশাবেন যাতে করে ডিমের ফোমটা নষ্ট না হয়ে যায়। যেহেতু আমরা স্পঞ্জ কেক বানাবো তো ডিমের ফোমটা খুবই জরুরি। ডিমের ফোমটা যদি আপনি অতিরিক্ত মিশিয়ে চাপিয়ে ফেলেন তাহলে কিন্তু কেকটাও ফুলবে না অথবা শক্ত হয়ে যাবে। তো আমি টোটাল 3 বারে এই ময়দাটা মিশিয়ে নিয়েছি। এখন একটি 6 ইঞ্চি সাইজের কেক প্যানে ব্যাটারটাকে ঢেলে নেব। 1 পাউন্ড কেকের জন্য 6 ইঞ্চি সাইজের কেক মোল্ড কিন্তু একদম পারফেক্ট। আর আপনি যদি একটু হাইট করতে চান তাহলে 5 ইঞ্চি সাইজের মোল্ডও ব্যবহার করতে পারেন। এখন ব্যাটারটাকে আমি একটা কাঠির সাহায্যে একটু এভাবে সমান করে দিচ্ছি। আমি বিটারের কাঁটাটা দিয়ে করে নিচ্ছি, হাতের কাছে কাঠি ছিল না। এতে করে কিন্তু উপরের সাইডটা একদম সমানভাবে বেক হবে, কোথাও উঁচু কোথাও নিচু হয়ে থাকবে না। আর এই কেকটা আমি ওভেনে বেক করেছি 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রিহিটেড ওভেনে 30 মিনিটের জন্য। আপনারা চাইলে চুলাতেও কিন্তু খুব সুন্দর কেক বানাতে পারেন। তো কেকটা ওভেন থেকে নামিয়ে আমি একটা র্যাপিং পেপারের সাহায্যে ঢেকে দিচ্ছি, এতে করে কেকটা অনেক বেশি সফট থাকবে। তো কেকটা ঠান্ডা হতে হতে আমি এখানে ক্রিমটাও বানিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন আমার ক্রিমটা কতটা স্টিফ হয়েছে এবং কালার মেশানোর পরও কিন্তু একদম গলে যাবে না, খুব সুন্দরভাবে ডিজাইন করা যাবে। তো এই ক্রিমের রেসিপিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আজকের কেকটা যে ডিজাইন করব সেখানে একটু অরেঞ্জ কালারের ডিজাইন আছে, তো আমি 1 ফোঁটা অরেঞ্জ কালার মিশিয়ে নিচ্ছি। কালারটা একদমই হালকা তাই আমি 1-2 ফোঁটা কালার শুধু মিশিয়ে রেখে দেব ফ্রিজে, এতে করে
ক্রিমটা আরও একটু স্টিফ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা হালকা রয়েছে। এখন কেকটা ঠান্ডা হওয়ার পর আমি মোল্ড থেকে বের করে নিচ্ছি। তো দেখুন মাশাআল্লাহ আমার কেকটা কত বেশি সুন্দর হয়েছে, একদম পারফেক্ট একটা স্পঞ্জ কেক। তো কেকটাকে আমি সমান 3 ভাগে ভাগ করে নিচ্ছি একটা ছুরির সাহায্যে। তো এই কেকটা ছিল আমার আজকের অর্ডারের। তো অর্ডারের কেকের রেসিপিগুলোই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আমার রেসিপিতে কেক বানালে আপনাদের কেক হবে একদম পারফেক্ট। তো দেখতেই পাচ্ছেন কেকটা মাশাআল্লাহ কত বেশি স্পঞ্জি হয়েছে। আর আপনারা যারা আমার ভিডিও দেখছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর একটি কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো। তো কেকের একটা স্লাইস আমি বোর্ডের উপরে দিয়ে দিয়েছি এবং আরও দিয়ে দিয়েছি সুগার সিরাপ। এই সুগার সিরাপটা বানিয়েছি আমি 1/3 কাপ পানি আর 1 টেবিল চামচ চিনি দিয়ে। তারপর উপরে দিয়ে দিয়েছি ক্রিম, আর ক্রিমের মধ্যে দিয়ে দিয়েছি একটু অরেঞ্জ ইমালশন। শুধুমাত্র ফ্লেভারের জন্যই আমি এটা দিয়েছি, আলাদা করে মিশাইনি, যেহেতু সাদার ডিজাইন হবে তো আমি পুরো ক্রিমটাই সাদা রেখেছি, শুধু পার্টটার মধ্যে আমি একটু ফ্লেভার মিশিয়ে নিলাম। যেহেতু ইমালশনটা মিশালে কালারটাও চলে আসে তাই আমি আর আলাদাভাবে মিশাতে যাইনি। তো আমার যে কাস্টমার আপু একটা অর্ডার করেছিলেন উনি ক্রিম কম পছন্দ করেন খেতে, তাই আমি একদম সামান্য পরিমাণ ক্রিম দিয়ে কেকটাকে কভার করে নিয়েছি। তো আজকের কেকটা আমি কোনো ক্রাম্প কোট করব না বা ফ্রিজেও রাখবো না, একদম সাথে সাথেই ডেকোরেশনটা করে ফেলবো। তো দেখতেই পাচ্ছেন বেশি পরিমাণ ক্রিম দিয়ে আমি পুরো কেকটাকে কভার করে নিচ্ছি। আপনারা যারা কেক সুন্দরভাবে ফিনিশিং করতে পারেন না তারা কিন্তু অল্প পরিমাণ ক্রিম দিয়ে প্রথমে, তারপর কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবেন, তারপর ফাইনাল ফিনিশিংটা দেবেন। তো আমার যেহেতু কাজ করতে করতে আয়ত্তে চলে এসেছে আমি সাথে সাথেও ফিনিশিং দিতে পারি, কোনো সমস্যা হয় না আলহামদুলিল্লাহ। তো এখন যে সামান্য পরিমাণ ক্রিমে আমি কালার করে রেখেছিলাম সেই কালারটা থেকে অল্প অল্প করে চারপাশে দিয়ে দিচ্ছি, এতে করে এই কালারের একটা শেড চলে আসবে। ভিডিওতে যদিও কালারটা হালকা লাগছে বেশি, কালারটা কিন্তু সরাসরি দেখতে আরও একটু গাঢ় ছিল। এই তো এভাবে আমি পুরো কেকটাকে ফিনিশিং করে নিয়েছি, আর এখন একটা ব্রাশের সাহায্যে উপরে এভাবে করে ডেকোরেশন করে নিচ্ছি, অর্থাৎ একটা ডিজাইন করে নিলাম। এখন আমি কেকের উপর ফুলগুলো বানিয়ে নিব। তার জন্য আজকে আমি নজেল ব্যবহার করব 2D নজেল এবং 1M নজেল, আর এই দুইটা নজেলের কাজ কিন্তু সেম, অর্থাৎ এই দুইটা নজেল দিয়ে সেম টাইপের ফুলই হয়। তো এইভাবে আমি ফুলগুলো বানিয়ে নিচ্ছি কেকের উপর। একটা দিয়ে দিয়েছি অরেঞ্জ কালার আর একটা দিয়ে দিব হোয়াইট কালার। তো দুইটা কালারের কম্বিনেশনে ছিল আজকের কেকের ডেকোরেশনটা। তার জন্য আমি দুইটা পাইপিং ব্যাগে দুই রকমের নজেল দিয়ে এই ডিজাইনটা করে নিচ্ছি। যদিও নজেলের নামগুলো ভিন্ন কিন্তু ফুলগুলো কিন্তু সেমই হচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো আজকের কেকটা ছিল খুবই সিম্পল কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগছিল, আর আমার কাছে এই দুইটা নজেলের ডেকোরেশন কিন্তু অনেক ভালো লাগে, করতেও সহজ আর ডেকোরেশনের পর ফাইনাল লুকটা দেখতেও ভালো লাগে। আর আপনারা যারা কেক ডেকোরেশনের নতুন আছেন তারা কিন্তু প্রথমে এই নজেলের কাজগুলো শিখবেন, তারপর আস্তে আস্তে অনেক কাজ আপনার নিজে নিজেই আয়ত্তে চলে আসবে। আর ছোট সাইজের একটা নজেল দিয়ে আমি নিচে বর্ডার তৈরি করে নিচ্ছি। এই নজেলটা কিন্তু আলাদা কিনা যায় না, যে ছোট সাইজের নজেলের সেট থাকে ওই সেটের মধ্যে এই টাইপের অনেকগুলো নজেল থাকে, তো ওইখান থেকে একটা নজেল দিয়ে আমি নিচের বর্ডারটা করে নিলাম। এখন আমি কেকের উপর নাম লিখে নিব, আর কেকের উপর লিখতে আমি বরাবরই কাঁচা, আমার কেকের উপর লিখতে গেলে হাত কাঁপে সবসময়। আমি অফ ক্যামেরায় নামটা লিখে নিয়েছি এবং সাথে কিছু ছোট ছোট লাভ তৈরি করে দিয়েছি, এতে করে কেকটা দেখতে একটু বেশি সুন্দর লাগছে। আর আমার কাছে একটা ভাঙা বাটারফ্লাই ছিল, তো দেখুন কিভাবে জোড়া দিয়ে আমি বাটারফ্লাইটা লাগিয়ে দিলাম। তো এই ডিজাইনের কেকটাতে দুইটা বাটারফ্লাই ছিল, তো আমার বাটারফ্লাইগুলো শেষ হয়ে গিয়েছিল, যার কারণে একটা বাটারফ্লাই দিয়ে আমি পুরো কেকটাকে ডেকোরেশন করে নিলাম।
এ ছিল আজকের কেকের ফাইনাল ডেকোরেশন। আর এই কেকটা যিনি অর্ডার করেছেন উনি আমার কাছ থেকে এই কেকটা নিয়ে 21টা কেক নিয়েছেন আলহামদুলিল্লাহ। আর প্রতিবারই ওনার কাছ থেকে খুবই ভালো রিভিউ পেয়েছি। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।